ইগনোর স্বয়ংপ্রভা পরিষদ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ইতিহাসের আলোচনার বিষয়বস্তু হলো কারিগরি শিল্প এবং শিল্প ভিত্তিক লোকজন, অর্থাৎ এই পেশার সঙ্গে যুক্ত বিভিন্ন লোকজন এবং তাদের পেশা ভিত্তিক বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা এবং সেই সঙ্গে এই পেশার সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনগুলোর কথা আমরা আজকে উল্লেখ করব। যেহেতু বিষয়টি আমাদের ইতিহাসের প্রাচীন ভারত কেন্দ্রিক এবং প্রাচীন ভারতের বিভিন্ন বিষয় এক্ষেত্রে আমাদের আলোচ্য, তাই এক্ষেত্রে কারিগরি শিল্প এবং প্রযুক্তির কথা না আলোচনা করলে ইতিহাসের বেশ খানিকটা অসমাপ্তই থেকে যায়। কারণ কারিগরি শিল্প এবং শিক্ষাকে কেন্দ্র করেই আমাদের ভারতবর্ষের সংস্কৃতি সভ্যতা এগিয়ে গিয়েছিল। এবং প্রাচীন ভারত থেকে আমরা দেখে আসছি, হরপ্পার যুগ থেকে আমরা দেখে আসছি যে বিভিন্ন শিল্প অর্থাৎ বাণিজ্য, কৃষি প্রভৃতির পাশাপাশি শিল্প ভিত্তিক কারিগরদের আগমন খুব বেশি রকম ভাবে স্পষ্টভাবে চোখে পড়ে। কাজেই এদের আলোচনা ছাড়া আমাদের প্রাচীন ভারতের শিক্ষা, প্রাচীন ভারতের দর্শন, সংস্কৃতি প্রভৃতি অসমাপ্তই থেকে যায়। একসময় বলা হতো হরপ্পা শিল্প পণ্য ছিল সাধারণ, বৈচিত্র্যহীন, অলংকারবিহীন এবং মিশর ও মেসোপটেমিয়ার শিল্প অনেক বেশি অলংকৃত ছিল এবং অনেক বেশি সুন্দর ছিল। সাম্প্রতিককালে এই ধারণার নিরসন ঘটেছে। পণ্ডিতরা স্বীকার করে নিয়েছেন যে হরপ্পার কারিগরি দ্রব্য সুষম মণ্ডিত এবং উন্নত মানের। এসব কারিগরি পণ্য প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। এদের গুণগত মান ছিল সন্তোষজনক। কোনো কোনো অঞ্চলে দেখা গিয়েছে যে এই সময় বিভিন্ন ধরনের ধাতব বস্তু পাওয়া যায়, যেরকম উৎপন্ন হতো। এদের গুণগত মান এবং এদের বিভিন্ন ধরনের বস্তু উৎপাদন ক্ষমতা প্রভৃতি থেকে প্রমাণ করা যায় যে হরপ্পার মতো বৃহৎ অঞ্চলে প্রচুর কারিগরি পণ্য উৎপাদনের ব্যবস্থা সেই সময় ছিল। হরপ্পার শহরগুলিতে বিভিন্ন মহল্লায় বিভিন্ন পণ্য উৎপাদিত হতো। ইট, পোড়ামাটির জিনিসপত্র এবং বিশেষ করে মৃত্তিকার তৈরি জিনিসপত্র এই সময় উল্লেখযোগ্য ছিল। হরপ্পার মৃৎপাত্রগুলি পরীক্ষা করে সিদ্ধান্ত করা হয়েছে যে প্রচুর পরিমাণে এই পণ্য উৎপাদনের ব্যবস্থা ছিল। উৎপাদনের মানও ছিল উন্নত। হরপ্পার শহরগুলিতে সর্বত্র কুমোরের কারখানা পাওয়া গেছে। কারখানায় কুমোরের চাকাও পাওয়া গেছে। এই মৃৎপাত্র এক ধরনের নয়, বিচিত্র ধরনের নকশার কারুকার্য থাকতো। এদের রঙও ছিল বিচিত্র এবং বৈচিত্র্যপূর্ণ, কালো, লাল, গেরুয়া, বাফ কালার প্রভৃতি। বেশিরভাগ তৈরি হতো চাকা দিয়ে। থালা, পাত্র, ছোট ছোট পাত্র, ছোট থালা, বড় হাঁড়ি এবং জলের বড় জার সবই দক্ষতার সঙ্গে কুম্ভকাররা নির্মাণ করতেন। মনে করা হয় এসবের গাত্রে জ্যামিতিক নকশা করা থাকতো এবং প্রাচীন পৃথিবীর সবচেয়ে সুন্দর পণ্য তৈরির ব্যবস্থা এখানেই হয়েছিল। এসব পণ্য গড়তেন ও বর্ণেও বা গাত্রে সুসমমণ্ডিত এবং উজ্জ্বল ছিল। হরপ্পার কারিগররা বড় বড় মাটির জার বানিয়েছিল শস্য মজুদ বা জল রাখার জন্য। খুব সুন্দর করে সেগুলোকে অলঙ্কৃত করা হতো এবং স্বভাবত কোনো অনুষ্ঠানের জন্য অথবা বিভিন্ন প্রয়োজনে এগুলো ব্যবহার করা হতো। ধনীরাও তাদের বিভিন্ন কাজে এই ধরনের পাত্রের ব্যবহার করত। ছোট ছোট পাত্রগুলিকে গ্লাস হিসেবে ব্যবহার করা হতো। থালা ও ছোট পাত্র রান্না বা খাবারের কাজে ব্যবহার করা হতো। হরপ্পার মানুষ মাটির পাত্র ও তামার পাত্র একই সঙ্গে ব্যবহার করত। হরপ্পার প্রত্নস্থলগুলি প্রচুর পোড়ামাটির ছোট ছোট মূর্তি, মোষ, ষাঁড়, বাঁদর, কুকুরের মূর্তি পাওয়া গেছে। কয়েকটি খেলনা গাড়িও পাওয়া গেছে। এদের চাকা পাওয়া গেছে। অনুমান করা হয় যে এ ধরনের গাড়ি পরিবহন ও যাতায়াতের কাজেও ব্যবহার করা হতো। পুরুষ ও নারী পোড়ামাটির মূর্তিগুলো এই সময় পাওয়া গেছে। নারী মূর্তি অনেক বেশি সংখ্যায় পাওয়া গেছে এবং কারিগররা পোড়ামাটির থালা, মুখোশ এই সময় বানিয়েছিল বলেও মনে করা হয়ে থাকে। এছাড়াও মনে করা হয় যে হরপ্পার মানুষ এক ধরনের বিশেষভাবে তৈরি আহ মাটি দিয়ে বালা বানাতো, আংটি তৈরি করতো এবং ছোট ছোট পাত্র ও মূর্তি বানাতো। এক শ্রেণীর কারিগর পাথরের কাজ করতো, পাথর দিয়ে স্তম্ভ ও দেওয়ালও বানানো হতো। পাথর দিয়ে ছুরি বানিয়ে দৈনন্দিন কাজেও এরা ব্যবহার করা হতো। ছুরি ও কাস্তে প্রচুর পরিমাণে তৈরি করা হতো। এমনও হতে পারে গৃহবাসী মানুষ প্রয়োজন মেটানোর জন্য কিছু পাথরের জিনিসপত্র বানিয়ে নিত। হরপ্পা সভ্যতা নব্যপ্রস্তর ও তাম্রপ্রস্তর এক পর্ব। এখানে তামা, ব্রোঞ্জ, টিন, দস্তা, সীসা ব্যবহার করা হয় বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য। তামা ও ব্রোঞ্জ দিয়ে পাত্র, ছুরি, তরবারি
কুঠার, মাছ ধরার বড়শি প্রভৃতিও এই সময় তৈরি করা হতো বলে জানা গেছে। এছাড়াও এই সময় বিভিন্ন ধরনের অলংকার, আংটি, বালা, ছুঁচ, বড়শি প্রভৃতিও ব্যবহার করা হতো এবং সেগুলো তৈরি করা হতো। এখানে প্রাপ্ত দ্রব্যের মধ্যে তামার দ্রব্যই বেশি পাওয়া গেছে। ব্রোঞ্জ নির্মিত দ্রব্য এই সময় পাওয়া গেছিল বলে জানা যায়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে হরপ্পাবাসীরা যথেষ্ট পরিমাণে কৃষি সঙ্গে সঙ্গে শিল্প, বাণিজ্য প্রভৃতির সঙ্গেও তারা একমণ্ডিত ছিল এবং তাদের এই ব্যবস্থাগুলির মধ্যে আমরা দেখতে পাই যে তাদের সমস্ত পরিসরে অর্থাৎ শিল্পের একটি কাণ্ডারি এই সময় পাওয়া যাচ্ছে। অর্থাৎ শিল্পভিত্তিক চিন্তা ভাবনা হরপ্পার জীবনের ওতপ্রোতভাবে জড়িত ছিল। কেবলমাত্র বাণিজ্য বা কৃষি বা এই ধরনের ব্যবস্থায় নয়, এই সময় বিভিন্ন ধরনের যে সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে তাদের মধ্যে থেকে বলা হয় যে এই সময়কার জিনিসপত্রগুলি প্রকৃতপক্ষে উজ্জ্বল, সমমণ্ডিত, অলংকৃত এবং ব্যবস্থাপনার দিক থেকে এবং তার ব্যবহারের দিক থেকেও সর্বোপরি উপযোগিতা লাভ করেছিল। হরপ্পার কারিগররা সোনার উপর অলংকার বানাতো। নেকলেস, ব্রেসলেট, দুল, হার, ব্রোচ প্রভৃতি হরপ্পার প্রত্নস্থলে পাওয়া গেছে। মণিকাররা মূল্যবান পাথর দিয়ে মালা বানাতো। সম্ভবত লোথালের মানুষ লোহার ব্যবহার জেনেছিল, তবে অস্বীকার করা যায় না এর ব্যবহার ছিল খুব সীমিত। সিল তৈরি ছিল হরপ্পার কারিগরদের আরেক কাজ। এসব সিলে পাওয়া গেছে হাতি, বাঘ প্রভৃতি জীবজন্তু যথা হরিণ, কুমির, খরগোশ, উট প্রভৃতি, মোষ, গন্ডার প্রভৃতি প্রাণী। মানুষের মূর্তি, নারী, পুরুষ এবং পশুদের মূর্তিও এ সময় পাওয়া গেছে। বেশিরভাগ সিলে উৎকীর্ণ লিপি আছে যার পাঠক দ্বারা আজও সম্ভব হয়নি। শিল্প উৎপাদনের অন্য দিক হলো হাড় এবং শাঁখের কাজ। হাড় ও শাঁখের দিয়ে অনেক শৌখিন দ্রব্য তৈরি করা হতো। হরপ্পার প্রত্নস্থলগুলিতে যেসব নিদর্শন পাওয়া গেছে তা থেকে নিঃসন্দেহে বলা যায় তুলো এবং পশম থেকে বস্ত্র বয়ন ব্যবস্থা ছিল, যার থেকে সুতি বস্ত্র আমদানি করা হতো। এখানকার কারিগররা সুতো কাটা, বস্ত্র বয়নের কাজ ভালোভাবে আয়ত্ত করেছিল। গ্রাম ও শহরে সুতো কাটা, বস্ত্র বয়নের কাজ চলত। ঘাস ও পাতা দিয়ে ঝুড়ি, মাদুর তৈরি করা হতো। এই সময় মনে করা হয় যে কেনোয়ার মন্তব্য অনুযায়ী যে হরপ্পার কারিগররা প্রযুক্তি দক্ষতা উচ্চমানের পৌঁছেছিল, প্রযুক্তিগত কৌশল যথেষ্ট উন্নত ছিল তাদের। তিনি আরো জানিয়েছেন যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের জন্য তা সম্ভব হয়। হরপ্পার সব প্রত্নস্থলে একই ওজন এবং পরিমাপ ব্যবহার করা হতো। দশমিক পদ্ধতির চলন ছিল। শিল্প উৎপাদনের উন্নত মানের থেকে অনুমান করা যায় যে রাষ্ট্র বা বণিকরা উৎপাদন নিয়ন্ত্রণ করত। কারিগরি শিল্পগুলিতে গিল্ড ব্যবস্থা ছিল, তবে শিল্প নিয়ন্ত্রণ কিভাবে হতো তা নিশ্চিতভাবে বলা যায় না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে হরপ্পা যুগে যে ধরনের শিল্পভিত্তিক মানসিকতা তৈরি হয়েছিল তার থেকে এটা আশাই করা যায় যে হরপ্পার মানুষ স্বাভাবিকভাবে যে শিল্পরীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং সেই শিল্পরীতিগুলিকে তারা তাদের জীবনের অঙ্গে পরিণত করেছিল। শিল্প কেবলমাত্র মানুষের চেতনায় নয়, শিল্প মানুষের সর্বত্র ব্যবহারযোগ্য বিষয়ের মধ্যেও চোখে পড়ে। যে সমস্ত শিল্প নিদর্শনের কথা বলা হলো, যার মধ্যে বিভিন্ন ধরনের পাত্র নির্মাণ, পাথরের কাজ, হাড়ি নির্মাণ, বিভিন্ন ধরনের গ্লাস তৈরি ইত্যাদির মধ্যে থেকে বলা যায় যে হরপ্পাবাসীদের মধ্যে এই শিল্প মনস্কতা গড়ে উঠেছিল তাদের ব্যবহার্য বস্তু, ব্যবহার্য জিনিসপত্র এবং দক্ষতাপূর্ণভাবে ব্যবহারের মধ্যে দিয়ে। অর্থাৎ হরপ্পা কেবলমাত্র আমাদের প্রাচীন ভারতের সভ্যতার সূচনা ঘটায়নি, বরং বলা যায় যে হরপ্পা শিল্পভিত্তিক সচেতনতার বিকাশের ক্ষেত্র একটি সৃষ্টিস্থল এবং এই সৃষ্টি থেকে প্রাচীন ভারতের এগিয়ে যাওয়া এবং প্রাচীন ভারতের সর্বত্র ছড়িয়ে পড়ার একটা মানসিকতা দেখা গিয়েছিল। হরপ্পাবাসীদের মধ্যে থেকেই প্রথম কারিগরি শিল্প, কারিগরি শিক্ষা প্রভৃতির উন্মেষ বলা যায়। অর্থাৎ হরপ্পাবাসীরা যে শিল্প মানসিকতার মধ্যে দিয়ে এগিয়ে যাবে এবং এই শিল্পই যে পরবর্তীকালে পরবর্তী দশককে উদ্দীপ্ত করবে সে কথা বলাই বাহুল্য। তথাপি বলা যায় যে হরপ্পাবাসীদের শিল্প মানসিকতা, শিল্প চেতনা পরবর্তী যুগকে উদ্বুদ্ধ করে দিয়েছিল এবং প্রত্নতাত্ত্বিক, সাহিত্যিক বিভিন্ন খনন কার্যের মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হয় যে হরপ্পাবাসীদের শিল্প মানসিকতা তার পরবর্তী যে প্রজন্ম তার মধ্যে বাহিত হয়েছিল।
আর্য অনার্যদের সংমিশ্রণ এবং আর্য অনার্যদের দ্বন্দ্ব, এই দুয়ের মধ্যে দিয়ে আমরা এই শিল্প মানসিকতার প্রসার বা বিস্তার লক্ষ্য করতে পারি। এই প্রসার বা বিস্তার কেবলমাত্র হরপ্পা বাসীদের মধ্যেই কুক্ষিগত হয়ে থাকেনি বা কেন্দ্রবদ্ধ হয়ে থাকেনি, বরং বলা যায় এই শিল্প মানসিকতা পরবর্তী যুগকে প্রভাবিত করার মধ্যে দিয়ে পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে তা প্রসারিত হয়েছিল। প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদানগুলি অনেক, যথা বৃত্তি, শিল্প, গিল্ডের উল্লেখ করা হয়েছে। মিলিন্দ পংহয় এরকম প্রায় 60টি শিল্প উৎপাদন ব্যবস্থার কথার উল্লেখ আছে। এগুলি ছিল বিভিন্ন ধরনের শিল্প। জাতকের কাহিনীগুলিতেও বলা হয়েছে যে শিল্পগুলি বিভিন্ন স্থানে কেন্দ্রীভূত হয়েছিল। অধিবাসীদের বৃত্তি অনুসারে গ্রামগুলিরও নামকরণ করা হতো। গ্রামগুলির নাম ছিল কুম্ভকার, সূত্রধর, কর্মকার এবং শিকারী। অর্থাৎ শিল্প বা শিল্পীদের নামানুসারে, উপাধির নামানুসারে তাদের গ্রামগুলির নামকরণ করা হয়েছিল। শহরের রাস্তা এবং পাড়াগুলিতে বিভিন্ন ধরনের বৃত্তিজীবী মানুষ এবং শিল্পী কারিগররা দলবদ্ধ হয়ে বসবাস করত। সঙ্গম সাহিত্যে আমরা অনেকগুলি শিল্পের নাম উল্লেখ পাই। এগুলি হলো বস্ত্রবয়ন, মণিমুক্তোর কাজ, শাঁখের কাজ, ধাতব দ্রব্য নির্মাণ প্রভৃতি। জাতকের কাহিনীগুলিতে নামের পরে আমরা কুল বা পুত্র শব্দ আছে, যার থেকে অনুমান করা যায় পুত্র সাধারণত বৃত্তির অনুসারে বা ব্রেশার অনুসারে তারা কাজ করত। স্বার্থবাহ কুল, কুম্ভকার কুল, শ্রেষ্ঠী কুল, কুমোর কুল, বৃত্তি প্রভৃতির দ্বারা মনে করা হয়, যেমন ধান্য ভামাজ কুল প্রভৃতির মনে করা হয় যে পুত্র বা পুত্র দিয়ে অনেকগুলি শব্দ বোঝানো যায়। এগুলি হলো স্বার্থবাহ পুত্র, বণিক, নিষাদ পুত্র, বর্ধকী পুত্র বা সূত্রধর পুত্র। অনুরূপভাবে শৈল বা পাথর নির্মাণের মধ্যে দিয়েও উল্লেখ পাওয়া যায়। সন্দেহ নেই বৃত্তি নির্বাচনের ক্ষেত্রে পারিবারিক বংশানুক্রমিক প্রথা অনুসরণ করা হতো, তবে কোনো কোনো ক্ষেত্রে সামাজিক গতিশীলতা বা ব্যতিক্রম চোখে পড়ে। ভারতের বিভিন্ন প্রান্তে প্রাপ্ত লেখগুলো থেকে জানা যায় যে শিল্প উৎপাদনের ক্ষেত্রে বিশেষ আয়তন ছিল। তামিল ব্রাহ্মী লেখগুলিতে রাজমিস্ত্রি, হেড রাজমিস্ত্রি, সূত্রধর, স্বর্ণকার প্রভৃতির উল্লেখ আছে। সাঁচি, ভারত, মথুরা লেখগুলিতে পাওয়া যায় যে বিভিন্ন কারিগর এবং শিল্পীরা যেমন দান ধ্যান করতেন। পশ্চিম দাক্ষিণাত্যের প্রাপ্ত লেখগুলি থেকেও দেখা যায় যে এগুলি যুক্তিবাদী মানুষ, স্বর্ণকার, মণিকার, কর্মকার, সুগন্ধি দ্রব্য নির্মাতা ও পাথরের বিভিন্ন তৈরি জিনিসপত্র বা পাথরের শিল্পীর উল্লেখ আমরা এই সময় পেয়ে থাকি। এসব লেখ থেকে জানা যায় যে শিল্পী কারিগরদের অবস্থা মোটামুটি ভালোই ছিল। সমাজে তাদের সম্মানের চোখে দেখা হতো এবং ধর্মস্থানগুলির সঙ্গেও তাদের যোগাযোগ ছিল। অনেকগুলি লেখ এবং সিল কারিগর, বণিক এবং গিল্ডগুলির উল্লেখযোগ্যতা অর্জন করেছিল। এর থেকে অনুমান করা যায় শিল্প উৎপাদনের বাণিজ্য বেড়ে গেছিল। অর্থাৎ শিল্পকে বিভিন্নভাবে বাণিজ্য উদ্বুদ্ধ করেছিল। বাণিজ্য যত এগিয়ে যাবে ততই মনে করা হয় যে বা সেই যুগের বা সেই সমাজের কৃষি এবং শিল্প এই দুই সচল এবং দুই স্পষ্টভাবে আবির্ভূত হয়েছে, যার ফলে বাণিজ্যকে সচল থাকতে দেখা গেছে। কারণ বাণিজ্যিক দ্রব্যরূপে শিল্পভিত্তিক দ্রব্য এবং কৃষিজ দ্রব্যই ব্যবহার করা হতো। বকাটক রাজাদের লেখকগুলি থেকে এবং প্রসর সেনের লেখকগুলি থেকে জানা যায় যে এই সময়, অর্থাৎ ইন্দোর লেখক কথা এখানে মনে করা যায় যে এটি একটি গ্রামের নাম আছে। গ্রামটির নাম চর্মাঙ্ক এবং এই চর্মাঙ্ক সম্ভবত একটি চর্মকারদের গ্রাম ছিল। এই যুগের অন্য একটি লেখ থেকে কুম্ভকার, কংসকার, সুবর্ণকার বা দশকর্মার শ্রমের কথাও জানা যায়। এই যুগে অন্য একটি লেখতে কংসকারক বা সুবর্ণকর নামে উল্লেখ পাওয়া গেছে। এগুলি ছিল ব্রোঞ্জ এবং অন্যান্য ধাতু বা শিল্প বা স্বর্ণ শিল্পের গ্রাম। অর্থাৎ পেশাকে কেন্দ্র করে সেই সময় জেলা বা গ্রামের নামকরণ করা হচ্ছে এবং এই জেলা বা গ্রামের নামকরণ, এই যে পেশার আঙ্গিক এবং পেশার চিহ্ন, এটা প্রমাণ করে দেয় যে এই সময় পেশা ভিত্তিক গ্রাম, পেশা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠছে। এসব লেখ থেকে আরো জানা যায় যে শিল্পী কারিগরদের অবস্থা ছিল ভালো।
সমাজে তাদের সম্মান ছিল, ধর্ম সংস্থানের সঙ্গে এদের যোগাযোগ ছিল। অনেকগুলি লেখক এবং শিল কারিগর, বণিক লেখকগুলিতে উল্লেখ আছে। এর থেকে অনুমান করা হয় শিল্প উৎপাদন এবং বাণিজ্য বেড়ে গেছিল। বগাটক রাজাদের লেখতে অনুমান করা হয় যে গ্রিসের সঙ্গে সঙ্গে মেসোপটেমিয়া বা ইজিপ্টের সংযোগ এই শিল্পকে উদ্বুদ্ধ করে। এই সময় বণিকরা বৃত্তিধারী গোষ্ঠীর কথারও উল্লেখ আছে। দ্বিতীয় প্রবর্ষণ অর্থাৎ বকাটক রাজা দ্বিতীয় প্রবর্ষণের ইন্দু লেখতে একটি গ্রামের উল্লেখ আছে। গ্রামটির নাম চারমাঙ্ক। সম্ভবত বলা যায় যে এগুলি ছিল তাম এবং ব্রোঞ্জের স্বর্ণ শিল্পীদের গ্রাম। হরপ্পা সম্ভবত মদ্য প্রস্তুতকারকদের এই সময় খুব একটা বেশি সচলতা লক্ষ্য করা যায় না। এই যুগে মাটির দিয়ে তৈরি করা হতো তৈরি, যা ইট তৈরির উল্লেখ পাওয়া যায়। গুপ্ত এবং বকাটক যুগের প্রধান প্রধান শিল্পী ইট দিয়ে তাদের শিল্পকর্ম তৈরি করত। ইটের তৈরির উল্লেখ গুপ্ত এবং বকাটক কামসূত্রে 64 কলার উল্লেখ আছে। এর মধ্যে একটি হলো ধাতু শিল্প। অমরকোষে অনেকগুলি ধাতুর উল্লেখ পাওয়া যায়। এগুলি হলো সোনা, রূপো, লোহা প্রভৃতি শিল্পী। দিল্লির মেহরুলি লৌহ স্তম্ভ প্রমাণ করে যে সে যুগে লৌহ শিল্প গুরুত্বপূর্ণ উচ্চতা লাভ করেছিল। মুদ্রার তৈরি ধাতুর শিল্প এছাড়াও বিভিন্ন ধ্বংসাবশেষ চিহ্ন থেকে মনে করা হয়, অর্থাৎ হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষের চিহ্ন থেকে মনে করা হয় যে এই সময় বিভিন্ন ধরনের শিল্পকর্মের সঙ্গে মানুষ যুক্ত ছিল। এই যুগে ছিল স্থপতি, নির্মাতা, পাথর মিস্ত্রি, ভাস্কর এবং চিত্রশিল্পীরা। রাজপ্রাসাদ এবং বিশাল স্থাপত্য গিল্ডগুলির অন্যতম উপাদান ছিল। অমরকোষে সুতিবস্ত্রের উল্লেখ পাওয়া যায় এবং মনে করা হয় যে সুতিবস্ত্রের উৎপাদনের সুবিস্তৃত বক্তব্য উঠে আসে। এই বর্ণনার মধ্যে আছে তাঁতি, তাঁত, সুতো, মোটা ও সূক্ষ্ম বস্তু। অজন্তা চিত্রগুলিতে বহু পোশাক দেখা যায়। এর অর্থ হলো পোশাক তৈরি এবং পোশাকের সূক্ষ্ম কাজ করার শিল্পীদের আগমন এই সময় ঘটেছিল। সাহিত্যে সুন্দর সুন্দর অলঙ্কারের বর্ণনা পাওয়া যায়। এর নিদর্শন কাজে মেলে এবং শিল্পীরা ছিল বহু পোশাক তৈরি করত। সুন্দর অলঙ্কারের ব্যবহার তারা করত, বর্ণনা তারা করত, এমনকি বৃত্তের বর্ণনা তারা দিত। দেখা যায় যে সুন্দর অলঙ্কারের বর্ণনা বা নিদর্শন মিলে ভাস্কর্য এবং শিল্প করাতো। অমরকোষ বহু ধরনের মূল্যবান এবং কম মূল্যের পাথরের কথার উল্লেখ করেছে। বরাহমিহিরের বৃহৎ সংহিতায় হীরের গুণাগুণ নিয়েও আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে রবি অর্থাৎ মণি এবং মুক্তোর কথার উল্লেখের মধ্যে দিয়ে এই বর্ণনার পরিচয় মেলে। সাহিত্যের অন্যান্য সুগন্ধির দ্রব্যের নির্মাণের কথা চলছিল বা ছিল। মান্দাসরের লেখক উল্লেখ আছে একটি সমৃদ্ধ রেশম শিল্পীদের বিরুদ্ধে অন্য স্থানে চলে গিয়েছিল। এই লেখ থেকে বলা যায় যে তৈলকি অর্থাৎ তৈল বীজ টাইপের বস্তু, তৈলকিদের একটি গিল্ড অন্যত্র গেলেও সূর্য মন্দিরের জন্য তাদের তেলের থেকে অন্য স্থানে অভিযান করতে হতো। একটি গিল্ড বা রেশমের মূলত গিল্ড তৈরি করা হতো এবং এই গিল্ড মূলত নিশ্চিতভাবে প্রমাণিত হয় শিল্প কারিগররা এক স্থান থেকে অন্য স্থানে যেতে গিল্ডকে ব্যাখ্যা করে তার প্রমাণ মেলে। স্থানান্তর গমন ছিল এদের কাছে অত্যন্ত বাস্তব। ধর্মশাস্ত্রগুলিতে বলা হয় শিল্প উৎপাদন এবং বাণিজ্যিক ক্ষেত্রে অংশীদারত্ব ছিল। উদ্বাস্তু বণিকদের কথা আছে। সাহিত্যে গরুর গাড়ি, নৌকো, ভারবাহী পশু প্রভৃতির উল্লেখ পাওয়া যায়। সাহিত্যে বিভিন্ন ধরনের বাণিজ্যের কথারও উল্লেখ পাওয়া যায়। পণ্য বিক্রি বা পণ্য ফেরতের উল্লেখযোগ্যতাও এই সময় পাওয়া যায়। ধর্মশাস্ত্রগুলিতে ভেজাল দেওয়া এবং ভেজাল বিনা খাবার বণিক ক্রেতাদের স্বার্থ সুরক্ষা বা নিয়মবিধি তৈরি করা হয়েছিল এবং ভেজালবিহীন
ভেজাল দেওয়া বা পণ্য সরবরাহ না করার জন্য এই সময় শক্তি প্রয়োগ করা হতো। প্রাচীন ভারতে গিল্ডের উপর গবেষণার প্রবন্ধ লিখেছেন মতিচন্দ্র, পি.কে. রায় ও কে. থাপলিয়াল প্রভৃতি ব্যক্তিত্ব। জাতকে 18টি গিল্ডের উল্লেখ আছে, যার মধ্যে 4টি হলো জাতক, বিভিন্ন শিল্প, বাণিজ্য। গিল্ডের সংখ্যা অবশ্য বেশি। অমর কোষে বা মহাবস্তুতে কপিলাবস্তু যে বিভিন্ন ধরনের সূক্ষ্ম কাজ বা শিল্পীর মনস্কতা রয়েছে, সেগুলির মধ্যে স্বর্ণকার, শঙ্খশিল্পী, গজতন্ত্র শিল্পীর উল্লেখ আছে। এগুলি ছিল বৃহৎ গিল্ডগুলির অন্যতম। এছাড়াও সুগন্ধি দ্রব্য নির্মাণ, রেশম এবং অন্যান্য পশমের শিল্প, তৈলিক, দই বিক্রেতা, বিভিন্ন প্রস্তুতকারক, মোদক, ময়না প্রস্তুতকারক, ফল বিক্রেতা, মদ্য প্রস্তুতকারক এবং সময়কালের লেখকগুলিতে আরেকটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। পশ্চিম দাক্ষিণাত্যের লেখকগুলিতে তাঁতি, কুম্ভকার, ময়দা প্রস্তুতকারক, তৈলশিল্পী, বাঁশের জন্য নির্মাতা ও বণিকদের গিল্ডের কথাও বলা হয়েছে। শস্য ব্যবসায়ীদের একটি গিল্ড সন্ন্যাসীদের জন্য নির্মাণ করা হয়েছিল এবং তাদের গুহা দান করা হয়। আবির রাজা ঈশ্বর সেনের কয়েকটি শিল্প ও বাণিজ্য গিল্ডের উল্লেখ পাওয়া যায়। বণিকদের গিল্ডগুলিতে রাজকীয় প্রশাসন বা সম্মান করা হতো। এদের পরামর্শকেও গুরুত্ব দেওয়া হতো। জাতকে বলা হয়েছে শিল্প কারিগরদের গিল্ডের প্রধানকে জ্যেষ্ঠ পুত্র বা জ্যেষ্ঠক বলা হতো। প্রমুখ এইসব নামকরণ করা হয়েছিল। মালাকার গিল্ডের প্রধান ধাতু শিল্পী, সূত্রধর এবং ক্যারাভান বণিকদের গিল্ডের উল্লেখ করেছেন। স্মৃতির গিল্ডগুলিতে সাংগঠনিক দিক থেকে অনেক তথ্য পাওয়া যায়। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে গিল্ডের আধিকারিকদের যোগ্যতা এবং ক্ষমতার উল্লেখও আছে। এতে গিল্ডের বিচার বিভাগীয় ক্ষমতার উল্লেখও পাওয়া যায়। গিল্ডের অধীনে কারিগরদের গিল্ডগুলিকে মনে করা হতো যে শিক্ষানবিশের ব্যবস্থা করবে। লেখকগুলিতে বলা হয়েছে যে গিল্ডগুলি ব্যাংক হিসেবেও কাজ করবে, অর্থাৎ অর্থ প্রদান, অর্থ লেনদেনেরও একটি বড় অংশ গিল্ডগুলির মাধ্যমে হয়ে থাকত। রাজতন্ত্রের সঙ্গে গিল্ডগুলির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাজা যখন রাজকার্য ছেড়ে বের হতেন, 18টি জাতকের গল্পে বা 18টি গিল্ডের প্রধান তার ভ্রমণ সঙ্গী হতো। এইসব থেকে গিল্ডগুলির গুরুত্ব বোঝা যায়। নিগ্রোধ অধিকারী ছিলেন একটি গিল্ডের প্রধান মহাপাত্র হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। অর্থশাস্ত্রে বলা হয়েছে যে রাজকর্মচারীরা গিল্ডের নথিপত্র নির্মাণ, বিভিন্ন ধরনের হিসাবের কাজে তারা নিযুক্ত হবেন। একটি গিল্ডের প্রধান মহামাত্র হিসেবে নিযুক্ত হবে। অর্থশাস্ত্রে বলা হয়েছে যে রাজকর্মচারীরা গিল্ডের নথিপত্র, নিষেধাজ্ঞা সযত্নে রক্ষা করবে এবং পরবর্তীকালে তাদের থেকে এগুলি সংগ্রহ করা হবে। তারা তাদের কাজকর্মে, বণিকদের কাজকর্মে যথেষ্ট উন্নত ছিল এবং এই উন্নতি তাদের আমরা লক্ষ্য করে থাকি কারিগরি শিল্প এবং গিল্ডগুলির ক্ষেত্রে। অর্থশাস্ত্র শ্রেণী বা শ্রেণী শব্দটির উল্লেখ আছে। অনেকের মতে শ্রেণী বলতে বোঝাতে সৈন্যবাহিনী বা শ্রেণী। সম্ভবত এটি ছিল যোদ্ধাদের একটি সংস্থা। পার্লামেন্টের মতো সুগঠিত এবং দর্শন শাস্ত্রেও এর উল্লেখ আমরা পেয়ে থাকি। দর্শন শাস্ত্রে রাজা প্রয়োজন বোধ করলে গিল্ডের কোনো কোনো বিষয়ে হস্তক্ষেপ করতেন। মনুস্মৃতিতে বলা হয়েছে কোনো গিল্ডের শব্দ চুক্তি ভঙ্গ করলে রাজা তাকে শাস্তি দেবেন। এর থেকে বোঝা যায় যে সেই সময় গিল্ড ব্যবস্থা যথেষ্ট উন্নতির সঙ্গে এবং কঠোরতার সঙ্গে পালন করা হয়েছিল। একটি গিল্ডের প্রধান মহাপাত্র হিসেবে নিযুক্ত হয়েছিল তাম্য। এই গ্রন্থে আরো বলা হয়েছে যে কারিগরি ও বণিকদের গিল্ডগুলির মধ্যে বিভিন্ন ধরনের অঞ্চল নির্দিষ্ট করে দেওয়া হয়। এছাড়াও বলা হয় যে একটি গিল্ডের প্রধান মহামাত্র হিসেবে নিযুক্ত হতো। অর্থশাস্ত্র এবং অন্যান্য ক্ষেত্রে রাজকর্মচারীরা গিল্ডের পবিত্র নথিপত্র, নিয়ম বিধি সযত্নে রক্ষা করত বলেও
গণ্য করা হতো। এই গ্রন্থ অর্থাৎ অর্থশাস্ত্রে বলা হয়েছে যে কারিগর বণিকদের কাজকর্মের জন্য রাষ্ট্র বিভিন্ন অঞ্চল নির্দিষ্ট করে দেন। অর্থশাস্ত্রের বেশিরভাগ ক্ষেত্রে জমিদার এবং যে শব্দটির উল্লেখ আছে সেটি হলো অনেকের মতে শ্রেণী বা মন। রাজা সৈন্যবাহিনীর অন্তর্ভুক্ত ছিল শ্রেণী বা মন। সম্ভবত এটি ছিল যোদ্ধাদের একটি সংস্থা। অর্থশাস্ত্রে বা ধর্মশাস্ত্রে বলা হয়েছে রাজা প্রয়োজনে বোধ করলে গিল্ডের কোনো কোনো বিষয় হস্তক্ষেপ করতে পারবেন। এছাড়াও এই সময় যদি গিল্ডকে সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিত তাহলে রাজা সেখানে হস্তক্ষেপ করতেন এবং সেই তাদের প্রচলিত প্রথা মেনে চলতে বাধ্য হতেন। যদি কোনো গিল্ডে রাজার প্রাপ্য না দেওয়া হতো, প্রতারণা করে রাজা তাকে শাস্তি দিতেন। একটি গিল্ড যদি স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায়, রাজা তাকে সেই গিল্ডের আওতায় তুষার আসার আগে অর্থাৎ তুষারপাতের আগে এসে নিজের স্থানে অবস্থান করতে হতো। এইভাবে গিল্ডের কাজকে রাজা অনেকটাই বেঁধে ফেলেছিল এবং অনেকটাই স্ট্রিক্টলি অর্থাৎ অনেকটাই কঠোরভাবে গিল্ডগুলির সঙ্গে তিনি যোগাযোগ সম্বন্ধন করতেন। বিভিন্ন স্মৃতিশাস্ত্র যেরকম বৃহস্পতি গ্রন্থে সোনা, রূপম ও অন্যান্য নিকৃষ্ট ধাতু শিল্পের কথা আছে। দিল্লির মেহেরৌলির লৌহ স্তম্ভ প্রমাণ করে সে যুগে লৌহ শিল্প সহ অন্যান্য ধাতব শিল্প উচ্চতর মান স্পর্শ করেছিল। মুদ্রা তৈরির ক্ষেত্রে ধাতুর কাজ, তৈজস পাত্র তৈরি, পোড়া মাটির কাজ এবং কঠোর সূক্ষ্ম কাঠের সূক্ষ্ম অন্যান্য বিশেষ আঙ্গিকে ব্যবহার করা হতো। যেসব ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেসব ধ্বংসাবশেষ থেকে অর্থাৎ যে সমস্ত ধ্বংসাবশেষ সভ্যতা পাওয়া গেছে সেসব ধ্বংসাবশেষের সভ্যতা থেকে এই কথা মনে করা হয় যে এই যুগে ছিল স্থপতি এবং নির্মাণকারী, রাজমিস্ত্রি, পাথরের মিস্ত্রি, ভাস্কর, চিত্রশিল্পী, রাজপ্রাসাদ, বিশাল স্থাপত্য নির্মাণগুলিকে প্রমাণ করে দেয়। বহু শ্রমিক এই সময় নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল বলেও জানা গেছে। অর্থাৎ হরপ্পা সভ্যতার পরবর্তীকালে প্রাচীন ভারত তার ঐতিহাসিক ধারাপথ অনুসরণ করে যতটাই এগিয়ে গিয়েছিল, গিল্ড ব্যবস্থা আমরা তার রন্ধ্রে রন্ধ্রে দেখতে পাচ্ছি। প্রথমে হরপ্পা সভ্যতা, তার পরবর্তীকালে আর্য সভ্যতা, এই গিল্ড ব্যবস্থা বলো বা গিল্ড ব্যবস্থা তখনও সেরকম ভাবে সমান্তরাল ওয়েতে না এগোলেও আমরা জানতে পারছি যে কারিগরি শিল্প এবং শিল্প সংগঠনকে সাংগঠনিক রূপদানের ক্ষেত্রে গিল্ড ব্যবস্থার আগমন ঘটছে। আর্য সভ্যতার ক্ষেত্রেও কিন্তু কারিগর শিল্প বা কারিগরি প্রথা তাদের অজানা ছিল না। শিল্প ভিত্তিক সচেতনতার প্রকাশ কেবলমাত্র হরপ্পা যুগেই নয়, পরবর্তী আর্য যুগেও তা স্থানান্তরিত হয়, তার আগমন ঘটতে দেখা যায়। রাজপ্রাসাদ ও বিশাল স্থাপত্য নির্মাণগুলি কাজগুলি প্রাসাদ করে বহু শ্রমিক এসব নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিল। অমরকোষে সুতিবস্ত্রের উৎপাদনের বিস্তৃত বিবরণ আছে। এই বর্ণনার মধ্যে আছে তাঁতি, তাঁত, সুতো, মোটা ও সূক্ষ্ম বস্ত্র। অজন্তা চিত্রগুলিতে বহু পোশাক দেখা যায়। এর অর্থ হলো পোশাক তৈরি ও পোশাকের সূক্ষ্ম ব্যবহার বা সূক্ষ্ম কাজ জানলে এই সময়কার শিল্প বা কারিগরি শিল্পের যে উন্নতি বা যে অগ্রগতি সেটা লক্ষ্য করা যায়। অমরকোষে বহু ধরনের মূল্যবান ও কম মূল্যবান পাথরের কথার উল্লেখ আছে। বরাহমিহিরের বৃহৎ সংহিতায় হীরের গুণাগুণ নিয়েও আলোচনা করা হয়েছে। মণিমুক্তোর কথা এখানে বলা হয়েছে। সামুদ্রিক শঙ্খ প্রবাল নিয়েও এই সময় অলঙ্কার নির্মাণ করা হতো। কামসূত্রে নাগরিক জীবনযাত্রার বর্ণনা পাওয়া যায়। সাহিত্য ও নগর জীবনের কথার উল্লেখ আছে এবং জানা যায় যে এই সমস্ত সাহিত্য বা ধর্মশাস্ত্র বা জাতকের গল্প যাই হোক না কেন, এই নির্মাণ কাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। কামসূত্রে নাগরিক জীবনের বর্ণনা পাওয়া যায়, সাহিত্য নগর জীবনের কথা আছে। শহরের মালা বানাতো, সুগন্ধি দ্রব্য বানাতো, ধূপ ও অন্যান্য সুগন্ধি দ্রব্যের নির্মাণ কর্তারাও এই সময় ছিল। মান্দাসনের লেখতে উল্লেখ আছে যে সমৃদ্ধ রেশম শিল্পীদের অবস্থান এই সময় চোখে পড়ে। কামসূত্রে নাগরিক জীবন ধারণের বর্ণনা পাওয়া যায়। মান্দাসর লেখ থেকে এইভাবেই সমৃদ্ধ রেশম শিল্পের জীবনধারার উল্লেখ উঠে আসে। এছাড়াও
স্কন্দগুপ্তের লেখতেও দেখা যায় যে তৈলিকদের একটি গিল্ড অন্যত্র গেলেও সেই সময় অন্যান্য স্থান থেকেও গিল্ডের তৈরি বিভিন্ন বস্তু এই সময় এখানে আসতো। স্কন্দগুপ্তের লেখ থেকেও এই কথার পরিচয় মেলে। এর থেকে নিশ্চিতভাবে প্রমাণিত হয় শিল্পী কারিগররা এক স্থান থেকে অন্য স্থানে অভিবাসন করত। স্থানান্তর গমন ছিল এদের কাছে অত্যন্ত বাস্তব। দর্শনগুলিতে বলা হয়েছে যে শিল্প উৎপাদন এবং বিকাশ বাণিজ্য ক্ষেত্র অংশীদারিত্ব ছিল। উদ্বাস্তু দক্ষ কারিগরদের কাছেও শিক্ষানবিশ হিসেবে কাজ করা ছিল প্রথাগত ভিত্তি। উস্তাদ দক্ষ কারিগরদের কাছে শিক্ষানবিশ করার প্রথা ছিল। গোপচন্দ্রের ফরিদপুর লেখত ধনী বণিকদের কথা আছে। সাহিত্যে গরুর গাড়ি, নৌকো, ভারবাহী পশু ছাড়া সেবার নিয়ম বিধি আছে। সাহিত্যে বিভিন্ন ধরনের বাণিজ্যের কথা জানা যায়। পণ্য বিক্রি বা পণ্য ফেরতের উল্লেখ পাওয়া যায়। বণিক ক্রেতার রক্ষামূলক নিয়ম বিধি তৈরি করা হয়েছিল। ধর্মশাস্ত্রগুলিতে ভেজাল দেওয়া বা পণ্য সরবরাহ না করার জন্য শাস্তি বিধানের ব্যবস্থার উল্লেখ পাওয়া যাচ্ছে। প্রাচীন ভারতের গিল্ডের উপর গবেষণা প্রবন্ধ লিখেছেন মতিচন্দ্র, পি.কে. রায়, কে.কে. থাপলিয়ান। জাতকে 18টি গিল্ডের উল্লেখ আছে, কিন্তু 4টির কথা জাতক জানিয়েছে। এই 4টি হল সূত্রধর, কর্মকার, চর্মকার এবং চিত্রকর। সারা ভারতে বিভিন্ন শিল্প বাণিজ্যের গিল্ডের সংখ্যা ছিল অবশ্যই কম। মহাবস্তুতে কপিলাবস্তুর অনেকগুলি গিল্ডের কথা উল্লেখ করেছেন। এগুলির মধ্যে থেকে স্বর্ণকার, শঙ্খ শিল্পী, গজদন্ত শিল্পী, সূক্ষ্ম কাজের শিল্পী, পাথরের শিল্পী, সুতি বস্ত্র শিল্পী, সুগন্ধি দ্রব্য, রেশম শিল্পী, পশম শিল্পী, তৈলিক, দুই বিক্রেতা এবং চিনি শিল্পী বা চিনি প্রস্তুতকারকের উল্লেখ করা যায়। এছাড়াও মোদক মোদক ফল বিক্রেতা এবং মদ্য প্রস্তুতকারকেরও চিহ্নিতকরণের উল্লেখ পাওয়া যায়। সমকালের লেখকগুলিতে গিল্ডের কথা আছে। পশ্চিম দাক্ষিণাত্যের লেখকগুলি তাঁতি, কুম্ভকার, ময়দা প্রস্তুতকারক এবং তৈল বীজ বা শিল্পী বা বাঁশের শিল্পের দ্রব্যের নির্মাণ প্রভৃতির উল্লেখ পাওয়া যায়। এই সময় বণিকদের গিল্ডের কথা আছে। শস্য ব্যবসায়ীদের একটি গিল্ড সন্ন্যাসীদের জন্য একটি গুহা দান করা হয়েছিল। আবির রাজা ঈশ্বর সেন কয়েকটি শিল্প বা বাণিজ্যের উল্লেখ করেছেন। বণিকদের গিল্ডগুলিতে রাজকীয় প্রশাসন করা হতো এবং এই গিল্ডের মাত্রা গিল্ডের প্রশাসন ক্রমশই কঠোর হতে থাকে এবং এরা প্রস্তুতকারকের ন্যায় ব্যবহার করতে থাকে। জাতকের বিভিন্ন গল্পতে বলা হয়েছে যে শিল্পী কারিগরদের গিল্ডের প্রধানকে জ্যেষ্ঠ এবং বা প্রমুখ বলা হয়। মালাকার গিল্ডের প্রধান ধাতু শিল্পী, সূত্রধর এবং ক্যারাবান বণিকদের গিল্ডের প্রধানদের উল্লেখ পাওয়া যায়। একটি বণিক গিল্ডের প্রধানকে শেঠি বলা হতো। মনু ও যাজ্ঞবল্ক্য স্মৃতিতে গিল্ডের সাংগঠনিক দিকের অনেক তথ্য পাওয়া যায়। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে গিল্ড আধিকারিকদের যোগ্যতা ও ক্ষমতা উল্লেখ আছে। এতে গিল্ডের বিচার বিভাগীয় ক্ষমতার উল্লেখ পাওয়া যায়। গিল্ডের অধীনে কারিগরদের শিক্ষানবিশ ব্যবস্থা ছিল। লেখকগুলিতেও বলা হয়েছে যে গিল্ডগুলি ব্যাংকার হিসেবে কাজ করত। রাজতন্ত্রের সঙ্গে গিল্ডগুলির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাজা যখন ভারতবর্ষের বের হতো 18টি তার ঘোড়া অর্থাৎ গিল্ডের প্রধান তার সঙ্গে যুক্ত ছিল তার ভ্রমণ সঙ্গী হয়ে। এর থেকে গিল্ডগুলির প্রাধান্য বা গিল্ডগুলির গুরুত্ব বোঝা যায়। রাজতন্ত্রের সঙ্গে গিল্ডের এই ঘনিষ্ঠ সম্পর্ক প্রাচীন ভারত এবং তার পরবর্তী যুগকেও প্রভাবিত করেছিল বলে জানা যায়। গিল্ডগুলির গুরুত্ব বোঝা যায় নিগ্রোধ অধিকারী লেখা থেকে। জাতকের কাছে ভান্ডকারিক নামক একজন রাজকর্মচারী গিল্ডগুলির উপর কিছুটা কর্তৃত্বের অধিকারী ছিলেন। একটি গিল্ডের প্রধান মহামাত্র হিসেবে নিযুক্ত হতো। অর্থশাস্ত্রে বলা হয়েছে যে কারিগর বণিকদের কাজকর্মের সঙ্গে নির্দিষ্টভাবে কোনো অঞ্চল বা বিশেষ ব্যক্তির যোগাযোগ ছিলেন না। অর্থশাস্ত্রে শ্রেণী বল শব্দটি উল্লেখ আছে। অনেকের মতে শ্রেণী বল গিল্ডের সৈন্যবাহিনী, সম্ভবত এটি ছিল যোদ্ধাদের একটি সংস্থা। দর্শন শাস্ত্রে বলা হয়েছে রাজা প্রয়োজনে
উদ্যোগ করবেন এবং গিল্ডের কোনো কোনো বিষয় তার হস্তক্ষেপে হবে। মনুস্মৃতিতে বলা হয়েছে কোনো গিল্ড সদস্য চুক্তি ভঙ্গ করলে রাজা তাকে শাস্তি দেবেন। যদি গিল্ডের কথা মেনে চলতে বাধ্য না হয় বা গিল্ডের কথা না শুনে প্রতারণা করে রাজা তাকে শাস্তি দিতেন। একটি গিল্ড যদি স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায় রাজা তাকে শাস্তি দিতে পারত। গিল্ডগুলি সম্ভবত মুদ্রার প্রচলন করেছিল, নিজেদের সিল তৈরি করেছিল এবং গিল্ডগুলি অনেক ধরনের দাতব্য কাজকর্মের সঙ্গেও যুক্ত ছিল। তারা প্রতীকদের জন্য আশ্রম বানাতো, সভাগৃহ বানাতো, মন্দির, উদ্যান প্রভৃতি নির্মাণের সঙ্গেও গিল্ড যুক্ত ছিল। কতগুলি লেখ থেকে জানা যায় জেলা স্তরের শাসন ব্যবস্থায় গিল্ড প্রধানদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রামশরণ শর্মা যুক্তি দিয়ে দেখিয়েছেন যে গুপ্ত এবং গুপ্তোত্তর যুগে মুদ্রা অর্থনীতির অবক্ষয় দেখা দিয়েছিল, সেই সঙ্গে গিল্ডগুলির অবক্ষয় দেখা দিয়েছিল। সাম্প্রতিক কালে এই সময়কার বিভিন্ন ব্যবস্থা থেকে জানা যায় যে বিপরীত তথ্য উঠে আসে। যেমন মহাজনী কারবার এই সময় গুরুত্ব পায়। ধর্মশাস্ত্রগুলিতে মহাজনী কারবার সম্পর্কে নিয়ম বিধি আছে। চুক্তি ও সুদের হার এর উল্লেখ পাওয়া যায় গিল্ডগুলির থেকে। যেসব ঋণের ঝুঁকি বেশি ছিল, সুদের হারও বেশি ছিল। অর্থ সম্পর্কেও বিস্তৃত আলোচনা প্রমাণ করে যে আর্থসামাজিক পরিবেশের অর্থ প্রাধান্য ছিল, ঋণ দান সুদের কারবার চলছিল এবং মুদ্রা অর্থনীতি ছিল না বলা যায় না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই সময়কার কিছু গিল্ড ব্যবস্থা গড়ে উঠেছিল সেগুলি কেবলমাত্র শিল্পভিত্তিক কাজকর্মের সঙ্গে যে যুক্ত ছিল তা নয়, শিল্পের পাশাপাশি গিল্ডগুলি ব্যাংক হিসেবেও কাজ করত। গিল্ডের সংগঠন বিভিন্ন ধরনের কাজকর্মের সঙ্গেও তার সংযোগ বাড়িয়েছিল এবং এক্ষেত্রে হরপ্পার উল্লেখ আমরা করতে পারি, কারণ হরপ্পা কেবলমাত্র প্রাচীন ভারতীয় সভ্যতার সূত্রপাত ঘটায়নি, হরপ্পার সূচনা ঘটিয়েছিল এমন এক সভ্যতা যার থেকে পরবর্তীকালে গিল্ড, বিভিন্ন ধরনের কৃষিজ ব্যবস্থা, বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যবস্থা গড়ে উঠতে থাকে। এবং এই গিল্ড ব্যবস্থা ছিল হচ্ছে হরপ্পা সভ্যতার, হরপ্পা যুগের সর্বাপেক্ষা অন্যতম বিষয়। গিল্ডগুলির ব্যাখ্যা, গিল্ডগুলির আগমন, গিল্ডগুলির গড়ে ওঠা, গিল্ডের বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে সামাজিকভাবে লোকগুলির সঙ্গে যোগাযোগ সংযোগ রক্ষা করা প্রাচীন ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যদিও বিষয়টি গবেষণামূলক এবং জমি ভিত্তিক বিষয়টি সবসময় গবেষণামূলকই হয়ে থাকে, তথাপি অনুমান করা যায় যে প্রাচীন ভারতের গিল্ডগুলির মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্মের উল্লেখ পাওয়া যায় এবং প্রাচীন ভারতের এই গিল্ডগুলি কেবলমাত্র যে কারিগরি শিল্পকেই সংযুক্ত করেছিল, কারিগরি শিল্পকেই সংগঠিত করেছিল তাই নয়, বরং বিভিন্ন শিল্পভিত্তিক আলোচনা, বিভিন্ন শিল্পভিত্তিক দিকগুলি গিল্ডের মাধ্যমে প্রস্ফুটিত হয়। অর্থাৎ গিল্ড কেবলমাত্র তার উন্নতির কথাই বলেনি, গিল্ডের একটি অর্থনৈতিক দিক ছিল এবং গিল্ডের এই অর্থনৈতিক দিক সম্পূর্ণভাবে এগিয়ে গিয়েছিল তার ব্যবহারিক দৃষ্টিভঙ্গির দিকে চোখ রেখে। কারণ এই গিল্ডের ব্যবহার্য বিষয়বস্তু, গিল্ডের বিভিন্ন ধাতব বস্তু, গিল্ডের বিভিন্ন বিষয়াদিকে কেন্দ্র করেই আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে দেশ ও জাতির উন্নতির দিকে এগিয়ে যাবে এবং গিল্ডের ব্যবস্থা, গিল্ডের ব্যবহার, গিল্ডের আগমন এই সবগুলোকে চিহ্নিত করে দেয়, যার সূচনা হরপ্পা যুগে হয়েছিল এবং পরবর্তীকালে আর্য সমাজের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যখন সেটি মৌর্য যুগে আক্রমণ ঘটায় তখন এই গিল্ডের ব্যবহার আরো বেশি দক্ষতা ও যোগ্যতা অর্জন করে। গিল্ড কেবলমাত্র উন্নতির পুরোধা নয়, গিল্ডের মধ্যে দিয়ে সমকালীন বিভিন্ন ছবিও আমাদের সামনে ফুটে ওঠে। যথা বলা যায় যে এই সময় বিভিন্ন সংযুক্তি ঘটে থাকে এবং জাতকের গল্প থেকে যেগুলি আমাদের সামনে প্রস্ফুটিত হয়। গিল্ড কেবলমাত্র উন্নতির পুরোধা নয়, গিল্ডের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা উঠে আসতে গড়ে উঠতে দেখছি এবং এই গিল্ড কেবলমাত্র উন্নতির পথ ধরে এগিয়ে যায়নি, প্রবাহমানতার সঙ্গে সঙ্গে একটি গতিও এখানে এসেছিল এবং গিল্ডের মধ্যে দিয়ে আমরা সেই প্রবাহমানতাকেও ধরে রাখতে পারি। গিল্ড যে কেবলমাত্র প্রাচীন ভারতের ক্ষেত্রে উন্নতির পুরোধা তা না, গিল্ড মানব সমাজের অঙ্গীকারবদ্ধ ছিল। গিল্ড আমাদের সার্বিক বিকাশের জন্য
সচলতার বাণী ছড়িয়ে দিয়েছিল এবং এই গিল্ড তার উন্নতির কথা কেবলমাত্র যে শিল্পভিত্তিক উন্নতির মধ্যে দিয়েই ছড়িয়ে দিয়েছে তা নয়, তার অর্থনীতির মধ্যে দিয়েও এটি ছড়িয়ে দিয়েছে। গিল্ড তার উন্নতির পরিষদ কেবলমাত্র যে উত্তর ভারতে আবদ্ধ রেখেছিল তা বললে হবে না। দক্ষিণ ভারতেও আমরা কারিগরি শিল্পের বিকাশ বা কারিগরি শিল্পের এই রমরমা দেখতে পাই, যেখানে গিল্ড ব্যবস্থা বেশ কিছুটা হলেও তার আশানুরূপ ফল রেখেছিল। গবেষকরা মনে করেন দক্ষিণ ভারতের নগরায়ন শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 300 থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে। সাহিত্য, প্রত্নতত্ত্ব, উৎখনন, মুদ্রা থেকে জানা যায় এ যুগে অনেকগুলি শহর ছিল। শিল্প উৎপাদন কেন্দ্র ছিল, গিল্ড ছিল। গ্রেকো রোমান আকর সূত্র থেকে জানা যায় এখানে অনেক নগর ও শহর গড়ে উঠেছিল। উপকূলের শহরের ক্ষেত্রে তারা ইম্পোরিয়াম শব্দটি ব্যবহার করেছেন। এগুলি বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। তামিল শব্দ পত্তি নামের অর্থ হলো বন্দর। কুহার বা কাবেরীপত্তনম ছিল একটি বন্দর শহর। সঙ্গম কবিরা দক্ষিণ ভারতের ঐতিহাসিক কালের শহরগুলির বর্ণনা দিয়েছেন। মাদুরাই ও কাঞ্চিপুরম ছিল রাজনৈতিক এবং বাণিজ্যিক বন্দর বা কেন্দ্র। চম্পকলক্ষ্মী দক্ষিণ ভারতের শহর এবং বাণিজ্য কেন্দ্রগুলিতে বিস্তীর্ণ বিবরণ দিয়েছেন। চের রাজবংশের রাজধানী শহর ছিল বাণিজ্য এবং কারিগর কেন্দ্রিক। এই শহর থেকে কমপক্ষে 11 জন কবির উত্থান ঘটে। এর ফলে সঙ্গম যুগের কবি ছিল। সাহিত্য প্রত্নতাত্ত্বিক আকর মুদ্রা থেকে জানা যায় কারণ ছিল এক বড় রাজনৈতিক কেন্দ্র ও শিল্প এবং বাণিজ্যের একটি বড় ঘাঁটি এখানে পাওয়া গেছে। পাথরের এবং কারিগরের তাম্র মুদ্রা রাজাদের প্রবর্তিত অনেকগুলি মুদ্রা এমন হতে পারে এই কারু শিল্পগুলি চেয়ে রাজাদের টাকচাল। বর্তমান কারুর তিরুচিরাপল্লী জেলায় অবস্থিত, এখানে স্বর্ণালঙ্কার নির্মাণের বড় কেন্দ্র ছিল। মুচিরি ছিল চের রাজ্যের সবচেয়ে বড় বন্দর। পেরিপ্লাস থেকে জানা যায় জাহাজ ভর্তি পণ্য নিয়ে আরব এবং মিশর থেকে নাবিকরা এখানে আসতো। পেরিপ্লাস এসব পণ্যের তালিকাও দিয়েছে। রোমান ঐতিহাসিক প্লিনি জানিয়েছেন এখানে জলদস্যুদের উৎপাত হতো। একজন জাহাজগুলি একটি দূরে গিয়ে নোঙর করত। আরো জানা যায় যে আলেকজান্দ্রিয়া এবং মুজিরিসের মধ্যে সেই সময় একটি গন্ডগোল বা কোন্দল নিয়মিতভাবেই চলত এবং তাদের মধ্যে নিয়মিত লেনদেনও চলত। পান্ডবদের রাজধানী ছিল মাদুরাই। এখানে সঙ্গম কবিদের তৃতীয় সম্মেলন হয়। মাদুরাই কাঞ্চিতে একটি শহরের বর্ণনা পাওয়া যায়। এই শহরটি ছিল বিশাল এবং সুন্দর। 3 দিকে প্রাচীর দিয়ে ঘেরা, চতুর্দিক ছিল বৈগাই নদী। এখানকার প্রাসাদ, মন্দির, বৃহৎ অট্টালিকা, দুটি বাজারের উল্লেখ পাওয়া যায়। সাহিত্যিক উপাদান থেকে জানা যায় মাদুরাই ছিল শিল্পের একটি বড় কেন্দ্র। এখানে নানা ধরনের শিল্প বা কাজ করা হতো। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল স্বর্ণালঙ্কারের নির্মাণ, হাতির দাঁতের কাজ, সূক্ষ্ম কারুকার্য, পাথরের কাজ, বালা তৈরির কাজ প্রভৃতি এখানে করা হতো। অর্থাৎ মাদুরাই দক্ষিণ ভারতের একটি উন্নত শহর, যেখান থেকে বিভিন্ন শিল্প ভিত্তিক বা গিল্ড ভিত্তিক বিভিন্ন শিল্প এখানে গড়ে ওঠে এবং এই শিল্পকে কেন্দ্র করে কারিগরি শিল্পের বিকাশ করতে দেখা যায়। এই শিল্প ছিল নিপুণ এবং সাধারণ মানুষের বোধগম্য এবং এই নৈপুণতা কেবলমাত্র মাদুরাই শহরকেই আচ্ছাদিত করেনি, পরবর্তীকালে দক্ষিণ ভারতীয় শিল্পগুলিকেও তা স্পর্শ করেছিল। মাদুরাই একটি বড় স্থান, একটি বড় কেন্দ্রস্থল, কেন্দ্রবিন্দু, দক্ষিণ ভারতের বিভিন্ন শহরগুলির একটি সঙ্গম স্তম্ভ বলা চলে। অর্থশাস্ত্রে বলা হয়েছে মাদুরাইতে উন্নত মানের মণিমুক্ত মূল্যবান পাথরের কাজ হতো এবং এখানে আশেপাশের নানা অঞ্চল থেকে এখানে মুদ্রা পাওয়া গেছে। এদের মধ্যে বস্ত্র তৈরির কারখানা ছিল, আশেপাশের অঞ্চলের অনেকগুলি মুদ্রা এখানে পাওয়া গেছে এবং এদের মধ্যে পাণ্ড্য রাজাদের মুদ্রা ছিল উল্লেখযোগ্য। মাদুরাই শহরের বণিকরা অনেক অনুদান দিতেন। করকাই ছিল পাণ্ড্য রাজাদের একটি বড় বন্দর। এই বন্দরের মুক্ত বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। সঙ্গম কবিরাও এবং গ্রিক লেখকরা উল্লেখ করেছেন। এই অঞ্চলে আরো দুটি প্রধান অর্থনৈতিক কাজকর্ম হলো কুম্ভকারের বাসনপত্র তৈরি এবং মুক্ত সংগ্রহ করা। গোড়ার দিককার চোল রাজাদের রাজধানী ছিল উরায়ুর। সঙ্গম কবির এই শহরটিকে দুর্গ বেষ্টিত শহর বলে উল্লেখ করেছেন।
এখানে অনেক বৃহৎ অট্টালিকা ছিল। কবিরা এই শহরগুলিতে সমাধিস্থলের কথা উল্লেখ করেছেন। গ্রেকো রোমান সাহিত্যেও এর উল্লেখ আছে। এখানে বস্ত্র রং করার একটি জলাধার পাওয়া গেছে। পুহার বা কাবেরী পত্তনম হল চোল রাজাদের সবচেয়ে বড় বন্দর। সঙ্গম কবিরা বলেছেন এই শহরে দুটি বাজার ছিল সদা ব্যস্ত, লোকজন পণ্য সামগ্রীতে পরিপূর্ণ। এই শহরটি শুরুতে ছিল একটি গ্রাম সংলগ্ন একটি বন্দর, পরে এটি একটি বৃহৎ বন্দর শহরে পরিণত হয়। বানাগিরি নামক স্থানে একটি কৃত্রিম জলসেচ খালের নিদর্শন পাওয়া গেছে। কাবেরী নদী থেকে জল নিয়ে জলাধারে রেখে চাষের জমিতে তা সরবরাহ করা হতো। সঙ্গম সাহিত্যে কাঞ্চি হলো একটি মন্দিরময় নগর, পল্লবদের রাজধানী। এখানে শঙ্কর মঠ বা বৌদ্ধ বিহার ছিল। বাসব সমুদ্র সম্ভবত ছিল একটি বন্দর শহর, যা কাঞ্চিকে সমুদ্রের সঙ্গে যুক্ত করেছিল। সঙ্গম সাহিত্যে কাদুমালানের উল্লেখ আছে। এখানে মণিমুক্ত ও স্বর্ণালঙ্কার তৈরির একটি বড় কেন্দ্র ছিল। এই কেন্দ্রটি কম্বু অঞ্চলে, যেখানে লোহার আকর মূল্যবান পাথর পাওয়া যায়, সেখানে ছিল। এখানে লোহা বা ইস্পাত তৈরির ব্যবস্থা ছিল। মণি ও মুক্তা এখানে তৈরি করা হতো। এইভাবে এখানে সুতোর কাজ, বস্ত্র বয়নের কাজ প্রভৃতিও হতো। এসব থেকে অনুমান করা হয় ওই অঞ্চলটি শিল্প পণ্য উৎপাদনের একটি বড় কেন্দ্র ছিল। এটি ছিল অবশ্যই একটি বড় বাণিজ্য কেন্দ্র। বণিকদের গিল্ড বা নিগম এখানে ছিল। চম্পাক লক্ষ্মী দেখিয়েছেন দক্ষিণের নগরায়নের জন্য গভীর আর্থ সামাজিক কারণ ছিল না। ইন্দো রোমান বাণিজ্য, আঞ্চলিক এবং দূরপাল্লার বাণিজ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্য এই নগরায়নের কারণ ছিল। চম্পকলক্ষ্মীর এই বক্তব্য ঐতিহাসিকরা মেনে নেননি। এখানে বাণিজ্য, শিল্প উৎপাদন, ধনী বণিক সম্প্রদায়, গিল্ড, মুদ্রা, অর্থনীতি একটি নতুন সমাজ ও বহুমুখী কর্মকাণ্ডের বিস্তার ঘটিয়েছিল। এসব অর্থনৈতিক কাজকর্ম দক্ষিণে নগরায়নের আসল কারণ। খ্রিস্টপূর্ব 200 থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে দক্ষিণ ভারতে গিল্ডের সংখ্যা বেড়েছিল, যা খুবই তাৎপর্যপূর্ণ। জাতকের কাহিনীগুলিতে 18টি গিল্ডের কথার উল্লেখ আছে, তবে মাত্র 4টির নাম পাওয়া যায়। এই 4টি গিল্ড হলো সূত্রধর, কর্মকার, চর্মকার, চিত্রকর। দাক্ষিণাত্যের পশ্চিমাঞ্চলে অনেকগুলি লেখ পাওয়া গেছে, যেগুলিতে তাঁতি, কুম্ভকার, ময়দা প্রস্তুতকারক, তেল নিষ্কাশক, বাঁশ শিল্প, বণিকদের গিল্ডের উল্লেখ আছে। জুন্নারের শস্য ব্যবসায়ীরা একটি গুহা নির্মাণ করে সন্ন্যাসীদের উপহার দেন। 3য় শতকের নাসিক লেখগুলিতে অনেকগুলি লেখ বাণিজ্য গিল্ডের উল্লেখ পাওয়া যায়। বণিকদেরও একটি গিল্ড ছিল। এই গিল্ড কয়েকটি গুহার সঙ্গেও নির্মাণের সঙ্গেও জড়িত ছিল। জৈন মাদুরাই শহরের বণিকদের একটি গিল্ড ছিল। এই গিল্ড কয়েকটি গুহা নির্মাণ করে জৈন শক্তদের উপহার দিয়েছিল। বণিক গিল্ড সদস্যরা খুব সম্মানিত ব্যক্তি ছিলেন, অর্থাৎ এদের কবি বলা হতো এবং এদের কবিতি বলা হতো। একজন গিল্ড সদস্য পাণ্ড্য রাজ্যের মুক্তোর উৎপাদন করিয়েছিল। গিল্ডের সদস্যরা খুবই সম্মানিত ব্যক্তি ছিলেন, এদেরকে কবিতি বলা হতো। গিল্ড সদস্য পাণ্ড্য রাজাদের মুক্তোর উৎপাদন ব্যবস্থার সুপারিনটেন্ডেন্টের হিসেবে কাজ করতেন। এই সময়কার গিল্ডগুলি ব্যাংকার হিসেবেও কাজ করত। রাজার সঙ্গে এসব গিল্ডের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এদের প্রবর্তিত মুদ্রা ও সিল থেকে এদের গুরুত্ব উপলব্ধি করা যায়। সঙ্গম সাহিত্যে তামিল জগতের বণিক সম্প্রদায় এবং বাজারগুলি বর্ণনা পাওয়া যায়। সঙ্গম কবিরা কুহার মাদুরাই শহরের বন্দর এবং বাজারগুলির উল্লেখ করেছেন। এখানকার ব্যবসায়ীরা ফুল, মালা, সুগন্ধি দ্রব্য, বেলপাতা, শাঁখের চুড়ি, স্বর্ণালঙ্কারের বস্ত্র, পোশাক, মদ ও ব্রোঞ্জের জিনিসপত্র বিক্রি করত। সঙ্গম কবিরা বণিকদের ক্যারাভানের কথা উল্লেখ করেছেন। তারা দলবদ্ধ হয়ে বাণিজ্য করতে যেত। এরা চাল, লবণ, গোলমরিচ নিয়ে দেশের অভ্যন্তরে বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত। সঙ্গমের কবিতাগুলিতে বলা হয়েছে এই ক্যারাভান বণিকরা দুর্গম পথ পেরিয়ে বাণিজ্য করতে হতো। সমুদ্র উপকূলের পার্বত্যরা প্রথমে লবণ তৈরি করত, পরে তারা মৎস্যজীবী হিসেবে কাজ করে, আরো পরে বেশি মদ তৈরি করত। অনেক পরে এরা বণিক হয়ে যায় এবং দূরপল্লার বাণিজ্য করত। এদের বিক্রির মধ্যে ছিল মুক্ত, মাণিক্য,
চুড়ি, তেঁতুল গাছ, ফুলের বাগান, মূল্যবান পাথর প্রভৃতি। এই বাণিজ্য করে পার্বত্যারীরা ধনী হয়ে উঠেছিল, যেগুলিতে অনেক বাণিজ্যিক পণ্যের উল্লেখ আছে। এগুলি হলো বস্ত্র, লবণ, তেল, লাঙলের ফাল, গুড় ও সোনা। দক্ষিণ ভারতের বাণিজ্য পথগুলি ছিল নদী বরাবর। এগুলি বড় বড় শহর ও নগরকে যুক্ত করেছিল। মানমাদ ও মছলিপত্তনম, পুনে, কাঞ্চি, গোয়া, কেরালা ও চোলমন্ডলমকে যুক্ত করেছিল এসব রাস্তা। পশ্চিম উপকূলের মুজিরিস বন্দর ছিল এক বড় বাণিজ্যিক ঘাঁটি। উপকূলের বাণিজ্য এর মাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বাণিজ্যিক কাজকর্ম ছিল প্রাণবন্ত উপমহাদেশের বাণিজ্যের মাধ্যমে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করা হয়। ভূমধ্যসাগরের ভারতের বাণিজ্য এই বৃত্তের মধ্যে এসেছিল। অর্থাৎ গিল্ড কেবলমাত্র দক্ষিণ ভারতের বা কেবলমাত্র উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ অঙ্গই নয়, বাণিজ্য, শিল্প, কৃষি প্রভৃতির সঙ্গে গিল্ড ব্যবস্থা ওতপ্রোতভাবে যুক্ত ছিল। গিল্ড ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের স্বাভাবিক বিকাশ চোখে পড়ে। গিল্ড ব্যবস্থার মধ্যে দিয়ে একটি দেশের বা জাতির উন্নতির কথাও চোখে পড়ে। এই চোখে পড়ার ইতিহাস কেবলমাত্র পুরনো নয়, বলা যায় যে উত্তর ভারত দক্ষিণ ভারতকে যুক্ত করেছিল গিল্ড ব্যবস্থা তার বিভিন্ন ধরনের উপাদানের মধ্যে দিয়ে। সেই উপাদানগুলির মধ্যে কোথাও বা ছিল বাণিজ্য, কোথাও বা ছিল শহরের আগমন, কোথাও বা ছিল তার উল্লেখযোগ্যতা, যথা মুক্ত তৈরি জিনিসপত্র, বিভিন্ন ধরনের হাতে লেখা জিনিসপত্র, বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ মণিমুক্ত তৈরি, বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ ব্যবস্থা। এই সবগুলির মধ্যে দিয়ে গিল্ড ব্যবস্থা আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিল। গিল্ড ব্যবস্থা কেবলমাত্র দৈনন্দিন জীবনের অঙ্গই নয়, গিল্ড ব্যবস্থা আমাদের মানুষের চরিত্রকে প্রকাশ করে দেয়। গিল্ডের মধ্যে দিয়ে মানুষ তার অত্যন্ত নিজস্ব একটি আত্মিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারে। কেবলমাত্র শিল্পীর মনস্কতা বা শিল্প মানসিকতাই বহিঃপ্রকাশ ঘটেনি গিল্ডের মধ্যে দিয়ে। গিল্ড শিল্পী মানসিকতার সঙ্গে সঙ্গে একটি উন্নত জীবন জন্ম, একটি উন্নত প্রজন্মের সন্ধান দেয়। এই প্রজন্ম কেবলমাত্র যে কৃষি বা বাণিজ্যের সঙ্গেই যুক্ত ছিল তা নয়, গিল্ড ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের মানসিকতার পরিবর্তন বা মানুষের আধ্যাত্মিক চিন্তা জগৎকেও আমরা ছুঁতে পারি। কারণ গিল্ড মূলত কারিগরি শিল্পী বিকাশ এবং মানসিকতার সঙ্গে যুক্ত ছিল। এই কারিগর বা কারিগরদের আগমন প্রাচীন ভারতের হরপ্পা যুগ থেকেই শুরু হয়ে যায় এবং মৌর্য এবং মৌর্যোত্তর যুগ থেকে আমরা দেখতে পাচ্ছি গিল্ডের আগমন ঘটছে। অর্থাৎ এই কারিগরি শিল্প অনেক বেশি সংগঠিত হচ্ছে। তাদের সংগঠন, তাদের আগমন, তাদের এগিয়ে চলা, তাদের বিভিন্ন দক্ষতার সঙ্গে কাজ করা প্রভৃতি কিন্তু একটি সাংগঠনিক ব্যবস্থাপনা ছাড়া হতে পারে না, এবং গিল্ড দিয়েছিল সেই সাংগঠনিক ব্যবস্থাপনা। গিল্ডের মধ্যে দিয়ে কিন্তু এই সাংগঠনিক দিকটি গড়ে উঠেছিল। গিল্ড মানুষের দৈনন্দিন জীবনের অর্থাৎ শিল্পভিত্তিক মানসিকতার চরম পরিণত আঙ্গিককে তুলে ধরে, যেখানে কৃষি, বাণিজ্য, শিল্প, মননশীলতা প্রভৃতিও চোখে চোখে পড়ার মতো। এবং এই শিল্প মানসিকতা বা শিল্পী কেবলমাত্র গিল্ডের মধ্যে দিয়েই যে তাকে বিভিন্ন রূপ ধরে এগিয়ে গিয়েছিল তা নয়, বরং বলা যায় গিল্ড তার উন্নত আঙ্গিক, তার উন্নতি মানসিক ভাবেও ব্যাখ্যা করেছিল। এবং এই মানসিক ভাবে ব্যাখ্যা করার মধ্যে দিয়েও আমরা দেখতে পাই যে গিল্ড তার উন্নত চিত্রধারা, উন্নত মন এবং উন্নয়ন, মানসিক উন্নয়ন, বৌদ্ধিক উন্নয়ন প্রভৃতিকে গিল্ডের মধ্যে দিয়েই ব্যাখ্যা করা যায়। অর্থাৎ কারিগরি শিল্প একই সঙ্গে উত্তর ভারত এবং অন্যদিকে দক্ষিণ ভারতকে সুগঠিত করেছিল। এই শিল্প যেরকম ভাবে মণিমুক্ত শিল্পের সঙ্গে যুক্ত ছিল, তেমনি ভাবে এই শিল্প যুক্ত ছিল তার দৈনন্দিন আচার আনুষ্ঠানিকতার সঙ্গে। এই শিল্প মৃৎশিল্প, এই শিল্প ছিল মণিমুক্ত শিল্প, এই শিল্প ছিল বিভিন্ন সুতি বস্ত্রের শিল্প, অর্থাৎ বস্ত্র বয়ন শিল্প এই কারিগরি শিল্পের একটি দিক বলা চলে।
শিল্প মানসিকতা, শিল্প মননশীলতা কেবলমাত্র যে গিল্ড ব্যবস্থার মধ্যে দিয়েই প্রকাশিত হয়েছিল তা নয়, বরং বলা যায় কারিগরি শিল্প তার উন্নতি, তার তার প্রাত্যহিক উন্নতির অর্থাৎ রোজকার উন্নতির যে সোপান সেটি তুলে ধরেছিল। এবং এই শিল্পভিত্তিক মানসিকতা তার উন্নতি ঘটেছিল তার বস্ত্রবয়ন শিল্প, তার মুদ্রার আগমন, তার অলঙ্করণ প্রভৃতির মধ্যে দিয়ে। প্রাচীন ভারতীয় রাজবংশীরা, প্রাচীন ভারতের রাজারা এই কারিগরি শিল্পকেও পৃষ্ঠপোষকতা প্রদান করেছিলেন তাদের নিজস্ব গুণের মধ্যে দিয়ে, তাদের নিজস্ব দৈনন্দিন চাহিদা পূরণের জন্য। বিভিন্ন সুগন্ধি দ্রব্যের চাহিদা, বিভিন্ন বস্ত্রের চাহিদা, বিভিন্ন মণিমুক্ত তৈরির চাহিদা, বিভিন্ন অলঙ্করণের চাহিদা, ধাতু নির্মাণের চাহিদা প্রভৃতি কিন্তু এই কারিগরি শিল্পের বিকাশ না ঘটলে হতো না। এই সকল চাহিদা পূরণ করতে গিয়েই কারিগরি শিল্প তার আপন বিকাশের মাধুর্য এবং আপন বিকাশের পথকে তুলে ধরেছিল। তার উন্নত মানসিকতার পরিচয় দিয়েছিল কারিগরি শিল্প ব্যবস্থার মধ্যে দিয়ে। এবং এই কারিগরি শিল্পর বিকাশ না ঘটলে উত্তর ভারত দক্ষিণ ভারতে যে প্রাত্যহিক বিকাশ, যে রাজতান্ত্রিক বা প্রাদেশিক শাসনকে কেন্দ্র করে যে প্রজা কল্যাণকামী শাসনের আগমন ঘটেছিল, কর ব্যবস্থার উন্নতি, অর্থনৈতিক উন্নতি, বাণিজ্যিক উন্নতি এবং সর্বোপরি শিল্পের উন্নতি, এই গিল্ড বা কারিগরি শিল্পের উন্নতি ছাড়া সম্ভব হতো না। অর্থাৎ বলা যায় যে কারিগরি শিল্পের বিকাশ কেবল মাত্র যে মানসিকতার বিকাশকে ত্বরান্বিত করেছিল তা নয়, কারিগরি শিল্প মানুষের উন্নতমূলক দিক থেকেও তুলে ধরেছিল। এই উন্নতি মানুষের আভ্যন্তরীণ, এই উন্নতি মানুষের দৈনন্দিন, এই উন্নতি মানুষের প্রাত্যহিক। আভ্যন্তরীণ উন্নতি, মানসিক উন্নতি কেবলমাত্র মানুষের আচার আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে প্রকাশ পাওয়া যায়, যা তৎকালীন গিল্ডগুলি এবং শিল্পভিত্তিক উন্নতির মধ্যে দিয়ে উঠে আসে। অর্থাৎ শিল্প বা কারিগরি শিল্পের বিকাশ, উন্নত শিল্প, উন্নত মননশীলতার প্রাত্যহিক জীবনের একটি চিহ্ন ছিল, যা হরপ্পা যুগ থেকে শুরু করে পরবর্তীকালে মৌর্য, গুপ্ত যুগকেও স্পর্শ করেছিল। পান্ড্য রাজার, রাষ্ট্রকূট রাজার প্রভৃতি রাজবংশ, দক্ষিণের বিভিন্ন রাজবংশ এবং কদম্ব, গঙ্গা, চোল প্রভৃতি রাজবংশের মধ্যে এই উন্নতি আমাদের চোখে পড়ার মতো। কর্ণাটক অঞ্চল এবং কেরল অঞ্চল প্রভৃতি অঞ্চলেও কিন্তু আমরা এই উন্নতি চোখে লক্ষ্য করে থাকি। দ্বিতীয় পুলকেশীর আমলেও কিন্তু এই এই উন্নতি আমাদের চোখে পড়ার মতো। অর্থাৎ বিভিন্ন ধরনের মৃৎপাত্র, বিভিন্ন ধরনের মণিমুক্ত প্রভৃতির মধ্যে দিয়ে এই যে কারিগরি শিল্পের বিকাশ, তা প্রাচীন ভারতের জীবনকে আরো উন্নতির দিকে এগিয়ে দিয়েছিল। এবং তার অর্থনৈতিক উন্নতি কেবলমাত্র যে প্রাচীন ভারতের উন্নতির সোপান ছিল তা নয়, বরং বলা যায় যে বাণিজ্য বা শিল্প, অর্থাৎ এই দুই মেরুকে স্পর্শ করেই কৃষিভিত্তিক অর্থনীতি একদিকে যেরকম তার উন্নতির পথের ধারাবাহিকতা মেনটেন করেছিল, ঠিক সেরকম ভাবে তার গতিকে সচল রেখেছিল এই শিল্পভিত্তিক বা কারিগরি শিল্পের বিকাশের মধ্যে দিয়ে। অর্থাৎ কারিগরি শিল্পের মধ্যে দিয়ে যে আগমন প্রাচীন ভারতে হয়েছিল হরপ্পা সভ্যতার হাত ধরে, তা মৌর্য, পরবর্তী মৌর্য এবং গুপ্ত যুগকেও ছুঁয়ে গেছিল। এবং গুপ্তোত্তর যুগে এসেও আমরা দেখতে পাচ্ছি সেই কারিগরি শিল্পের বিকাশের ধারা তার অদম্য পথ ধরে এগিয়ে গিয়েছিল। আজকের বক্তব্য এবং আজকের শিল্পভিত্তিক চেতনার বিকাশ বা প্রাচীন ভারতে কারিগরি শিল্পের বিকাশ এবং সেখানে গিল্ডের ভূমিকা, গিল্ডের বিভিন্ন দিক কিভাবে এগিয়ে যাচ্ছে এবং কারিগরি শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মচারীদের বক্তব্য কি হতে পারে, তার সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতে কারিগরি শিল্পের বিকাশ কোন পথে বা কোন ধারায় এগিয়েছিল, আজকের পড়া এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। নমস্কার।